আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বেশ অনেকদিন পর আজকে লাইভে আসা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যত অভিযোগ। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অভিযোগের শেষ নেই। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে যেন অভিযোগের এই মাত্রা বেড়েই চলেছে। 24শে আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে রাজনীতিতে একটা স্থিতিশীলতা আসবে, রাজনীতিতে আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং প্রকৃত অর্থে রাজনীতি একটা নতুন রূপ পাবে। কিন্তু আমরা দেখছি সেই পুরন যে তৎপরতা সেটা এখনো বিদ্যমান। দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করছি যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অপ্রমাণিত মিথ্যাচার প্রপাগান্ডাগুলোই যেন হাতিয়ার হিসেবে দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এটা যদি ফেসবুকের কোনো ফেক আইডি কিংবা অখ্যাত কোনো ব্যক্তির কোনো বক্তব্য হয়, তাহলে তো আসলে ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলা আমরা প্রয়োজন মনে করি না। কিন্তু যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের মতো মানুষ, আবার এরি সাহেবের মতো মানুষরা কথা বলেন, আবার দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো টুপিওয়ালা দাড়িওয়ালারাও 16 বছরের হাত পাখার বাতাসের অভিযোগ আনেন, তখন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এই সমস্ত প্রপাগান্ডা এবং মিথ্যাচারগুলো সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে আসতে বাধ্য হই। প্রিয় দর্শক, চলুন আপনাদের কমেন্টগুলো পড়া শুরু করি। কার কত অভিযোগ আছে সেটা শুনি। বলছি ইনশাল্লাহ দৃঢ়তার সাথে এবং ধীরস্থিরতার সাথে প্রতিটি যৌক্তিক অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের প্রশ্নের আলোকেই আমরা আমাদের জবাবগুলো দিব ইনশাল্লাহ। লাইনে আছেন অনেকেই, মাশাআল্লাহ। যারা যারা লাইনে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অখ্যাত কোনো ব্যক্তির কোনো বক্তব্য হয় তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোহাম্মদ সাজিদুর রহমান লিখছেন, ইসলামিক দল সকল দলগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চাই, নির্বাচনে একটি ভোটের বাক্স দেখতে চাই। প্রিয় ভাই, অবশ্যই এটা আমারও প্রত্যাশা, যেমনটা আপনি প্রত্যাশা করেন। বাকি আজকের বিষয়বস্তু যেহেতু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আনিত অভিযোগ, অতএব সেটার মধ্যে থাকলে ইনশাল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাইফুর রহমান ভুঁইয়া, আমি বলছি না ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই, তবে ইল্লাল্লাহ জিকির তো সুন্নাহ সম্মত নয়। সাইফুর রহমান ভুঁইয়া, প্রথম বিষয় হচ্ছে আপনাকে একটা বিষয় স্পষ্ট করে বলা জরুরি মনে করি, সেটা হচ্ছে যে ইল্লাল্লাহ যে জিকির, আপনি শুধু এটা নয়, বরং আপনার জীবনের বহু এমন বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো সুন্নাহ সম্মত নয়, কিন্তু দিনের প্রয়োজনে আমাদের পরবর্তী ফুকাহা, পরবর্তী সালেহিনরা এবং বিভিন্ন জন বিভিন্ন কিছু করেছেন, সেটা আপনি করছেন। যেমন ধরেন আজকের মাদ্রাসাগুলোর যে ক্লাসিক্যাল যে পড়াশোনাগুলো, সেটাকে আপনি সুন্নাহ সম্মত বলবেন? অথবা আপনি এরকম বহু বিষয় আছে, আমি যদি এখন লম্বা আলোচনা হয়ে যাবে, 100টা বিষয় আপনার সামনে আনতে পারবো যেগুলো বিষয় সুন্নাহ নয় কিন্তু জায়েজ। অতএব জায়েজকে যদি জায়েজ হিসেবে কেউ করে, তাহলে সেখানে কোনো অভিযোগ আরোপ করা কিংবা সেখানে এটাকে কেন্দ্র করে প্রপাগান্ডা ছড়ানো, এটা কোনো অবস্থাতেই জায়েজ নয়, বৈধ নয়। ইল্লাল্লাহ নিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা এতটুকু, আসলে মূলত শুধু ইল্লাল্লাহের জিকির করা হয়, ব্যাপারটা এরকম না। মূলত এটা হচ্ছে রিয়াজা, যেখানে 6 তাসবিহ 12 তসবিহের জিকিরের একটা অংশে ইল্লাল্লাহ বলা হয়ে থাকে। মূলত আসলে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে বান্দা তার সর্বাবস্থায় সর্বকিছুতে একমাত্র আল্লাহর উপস্থিতিকে মজবুত করে গায়রুল্লাহকে বের করে দেওয়া, এটাকে নফি এবং ইসবাতে জিকির বলা হয়। আর এই জিনিসটা আমাদের পূর্বসূরি যারা ইলমুত তাসাউফি ও তাজকিয়া নিয়ে কাজ করেছেন, মূলত এটা ওনাদের পক্ষ থেকে দেয়া মুরিদদের জন্য একটা সবক। এখন আপনি যদি সে সবকটা আদায় না করেন অসুবিধা নেই, কিন্তু সবকটা আদায় করা হলে এটাকে কেন্দ্র করে যে ধরনের প্রপাগান্ডা চালানো হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল মানতিক, ইলমুল হাদিস, ইলমুল তাফসীর, ইলমুল ফিকহ, এই সমস্ত বিষয়ের শত শত বিষয় এমন রয়েছে যে সমস্ত বিষয়গুলো সংশ্লিষ্ট বিষয় বোঝার জন্য আমরা করে থাকি জায়েজ হিসেবে, সেটা সুন্নাহ নয়। অতএব কোনো বিষয়কে সুন্নাহ না হওয়ার পরিপ্রেক্ষিতেই আমাকে পরিত্যাগ করতে হবে এবং সেটাকে পুঁজি করে কাউকে ট্রল করতে হবে, প্রপাগান্ডা করতে হবে, এটা অনুচিত। জাযাকাল্লাহ।
আহ, আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। আমি একটু করে বলে রাখি, যেহেতু অনেকেই প্রশ্ন করছেন, আমি একটা প্রশ্নের উত্তর দিতে গেলে হয়তো বা মাঝখানে আরো অনেকের কমেন্ট চলে যাবে। তো সেক্ষেত্রে আবার এটা ভাববেন না যে আপনার প্রশ্নটা মনে হয় গুরুত্ব দেয়নি। অনেক সময় এটা মনে করে থাকেন, যেটা আসলে দুঃখজনক। আচ্ছা, মাইনুল ইসলাম লিখছেন, এইসব মিথ্যা কথা নিয়ে পীর সাহেব চরমোনায় বসে থাকেন। যতদিন মানুষের ভাগ্য পরিবর্তন না হবে ততদিন হকের ঝান্ডা উড্ডীন হবে না। জি প্রিয় ভাই, একই প্রত্যাশা আমাদেরও, একই কথা আমাদেরও। চরমোনায় পীর সাহেব শুধু বসে থাকেন না, বরং তিনি জবাবও দিয়েছেন এবং কাজের মাধ্যমে তিনি সেই জবাবটা প্রতিনিয়ত দিয়েই যাচ্ছেন। দেশের ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং সামগ্রিকভাবে এদেশের কল্যাণের জন্য তিনি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতএব কারণে তিনি শুধু বসে থাকেন, ব্যাপারটা এরকম নয়, তিনি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 5ই আগস্টের পর থেকে আমাদের ইসলাম, দেশ এবং মানবতাকে সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোকে কাছাকাছি এনে তাদের মাধ্যমে একটা সংঘবদ্ধ শক্তি তৈরি করে দেশের সপক্ষে দাঁড়ানোর জন্য তিনি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি বিষয়টা আপনারও জানা থাকার কথা। মোহাম্মদ আব্দুল শহীদ লিখছেন, আপনাদের নেতা সর্বদা দলীয় প্রধান দাবি করে ঐক্য ফাটল ধরায়। প্রিয় ভাই, আপনি যদি জীবনে কোনো মিথ্যা কথা বলে থাকেন, তাহলে আজকের এই লেখাটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা। এই লম্বা সময় জুড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির কবে, কোথায়, কখন এ দাবি করেছেন যে তিনি সবচেয়ে প্রধান বা তিনি সর্বপ্রধান? তিনি কোথায় বলেছেন দেখাতে পারবেন? ভাই, আল্লাহর বস্তে অনুরোধ থাকবে, মিথ্যাচার, প্রপাগান্ডা, অপপ্রচার, অপ্রমাণিত কথা, ধারণা প্রসূত কথা, আন্দাজে কথাবার্তা থেকে বিরত থাকবেন। আমি আব্দুল শাকুর ভাই আপনাকে বলছি, লাইভে আপনি প্রমাণ দেখান কবে, কোথায়, কোন দিন, কোন বক্তব্যে, কোন লেখায় তিনি বলেছেন যে আমি সর্বদা প্রধান। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমি বারবার বলছেন এবার এটা হচ্ছে নির্বাচনী সমঝোতা, যেখানে কারো নেতৃত্বের প্রয়োজন হবে না। বাস শুধু সমমনা দলগুলো একটা জায়গায় এসে তাদের আসন ভাগাভাগি করে সেখানে একজন যদি প্রার্থী দেয়, বাকিরা প্রার্থী দিবে না। বাস এতটুকু জিনিস তিনি চেয়েছেন। আপনি এই সমস্ত আন্দাজে কথাবার্তা কোথায় পেয়েছেন প্রিয় ভাই? আশা করছি যে আপনি আপনার এই ভুলটুকু বুঝতে পারবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, তওবা করে নেবেন। লিখছেন আব্দুর, আচ্ছা, অনেকে যুক্ত হচ্ছেন। ইউনুস বিন নুরি লিখছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে 14 এবং 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই, আমরা এই কথাটা একেবারে স্পষ্ট করে আপনাদেরকে বলাটা প্রয়োজন মনে করছি। দেখুন, আমরা জানি যে বিভিন্ন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশে ঘায়েল করার তো আর কিচ্ছু নাই, তো জাস্ট এই একটা অপ্রমাণিত মিথ্যা প্রপাগান্ডা এটা করে থাকে। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যে ফেসিবাদের আমলে হওয়া নির্বাচনগুলোকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলা হচ্ছে যে ওনারা হাত পাখা দিয়ে বাতাস দিয়েছেন। খুবই আফসোসের সাথে বলতে হয়, সেখানে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালাকে দেখা যায় যারা খুব বলিষ্ঠভাবে কথাগুলো বলার চেষ্টা করেন। অথচ ওনাদেরকে যদি আমরা স্পষ্ট করে চ্যালেঞ্জ করি যে এ কথার প্রমাণ আপনারা দেখাতে পারবেন, আমরা দেখেছি সালাউদ্দিন সাহেব এবং তার আরেকজন এনিস সাহেব সহ আরো অনেকে বিভিন্ন টকশোর দ্বারা কথা বলেন। সবার জন্য আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, ফেসিবাদের আমলে সংগঠিত নির্বাচনগুলো হলো 2014, 2018, 2024। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2014-তে, 2024-এ অংশগ্রহণ করেনি। কোনো বাপের বেটা দেখাতে পারবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ 24 এবং 14 নির্বাচনে অংশগ্রহণ করেছে। নাম্বার 2, 2018 নির্বাচন। 2018 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেছে সঠিক, সেই নির্বাচনে আর কেউ অংশগ্রহণ করেনি, বিএনপি অংশগ্রহণ করেনি এবং বিএনপির সমমনা দলগুলো কি তখন সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি? করেছে। তারা আসন পেয়েছে এবং সেই আসনের প্রার্থীদেরকে তারা সংসদে পাঠিয়েছে। অতএব এনি সাহেবরা, সালাউদ্দিন সাহেবরা এবং কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালারা যারা এই অভিযোগ এবং প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছেন খুব বলিষ্ঠ কণ্ঠে, আপনাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আপনারা প্রমাণ দেন যে আওয়ামী ফেসিবাদকে বৈধতা কি আপনারা না আমরা? ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ তো জয়ী হয়নি, আপনাদের লোক, বরং তারা বর্জন করেছে, আপনারা বর্জনও করেননি। জয়ী হওয়ার পর আপনাদের সেই প্রার্থীদেরকে সংসদে পাঠিয়ে বৈধতা দিয়েছেন। নাম্বার 2, স্থানীয় নির্বাচনগুলোকে নিয়ে খুব জলঘোলা করার চেষ্টা করা হয়ে থাকে। আমরা স্পষ্ট করে বলছি
যারা তাদের এই সমস্ত কথাবার্তা শুনে লাফ দিয়ে ওঠেন, আপনাদেরকে বলছি, আপনার নিজের এলাকায় খোঁজ নেন। আমার এলাকায় বিএনপি একাধিক মানুষ নির্বাচন করে, অথচ এরা বিভিন্ন পোস্ট দিচ্ছে যে ওই সময় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে, অথচ স্থানীয় নির্বাচন কোথাও বাংলাদেশের এমন বাকি নেই যেখানে বিএনপির লোকজন অংশগ্রহণ করেনি, জামাতের লোকজন অংশগ্রহণ করেনি এবং বিভিন্ন দলের লোকজন অংশগ্রহণ করেনি। কিন্তু যত দোষ সমস্ত কিছু ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে যেটা মোটা দলিল হিসেবে দেখানো হয় সেটা হচ্ছে বরিশালের নির্বাচনকে। প্রিয় ভাই, বরিশালের নির্বাচন সহ বাংলাদেশের সমস্ত সিটি নির্বাচনগুলোতে বিএনপির একটা কৌশল ছিল, টেকনিক। সেটা হচ্ছে যে তাদের দলীয় লোকও ছিল, প্রার্থী হয়েছে, ভোটও নিয়েছে, বাকি আইওয়াশ করার জন্য তাদেরকে বহিষ্কার করা হতো। তো বহিষ্কার করে ব্যাস তোমরা বহিষ্কৃত, সেদিকে নির্বাচন করতো। আমাদের কুমিল্লার সাক্ষু সাহেব সহ, চট্টগ্রামের সাদাত সাহেব, ঢাকার ইশাক সাহেব, এই ধরনের স্পষ্টতর প্রমাণ থাকার পরও অন্তত এই ইস্যু নিয়ে তারা কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘায়েল করার জন্য চেষ্টা করেন, আমি আসলে সেটা খুঁজে পাই না। তো ন্যূনতম এতটুকু তো ভয় থাকা উচিত যে আমরা ইস্যুটাকে সামনে আনে লজ্জিত হব, শর্মিন্দা হব, আমরা কোনো প্রমাণ দেখাতে পারবো না, এতটুকু ভয় তাদের থাকা উচিত। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি তাদের কোনো ভয় তো নেই, উপরন্তু তারা এই সমস্ত বিষয়গুলোকে মানুষের সামনে আনার চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক বিষয়। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই, যুক্ত হয়েছেন আব্দুল্লাহ বিন কাসেম। জামাতের বর্তমান কিছু বক্তব্য আমাদের কর্মীদেরকে চরমভাবে আঘাত করছে, নিয়ে কিছু বলুন। প্রিয় ভাই, অবশ্যই জামাতের যে সমস্ত বক্তব্যগুলো কর্মীদেরকে আঘাত করছে, এ সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমরা আগামীতেও প্রতিবাদ জানাব। আমরা আমাদের জায়গা থেকে জামাতের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, এই সমস্ত সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত অবশ্যই আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, প্রতিবাদ চলতেই থাকবে। বাকি হচ্ছে এতটুকু, সেটা হলো ইসলাম, দেশ এবং মানবতাকে সামনে রেখে বৃহৎ কোনো স্বার্থ, যেখানে মৌলিকভাবে দেশের ফায়দা রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম করি, অনেক প্রোগ্রাম করেছি, সামনে হয়তো অনেক প্রোগ্রাম করব। কিন্তু তার মানে এই নয় যে তাদের সমস্যাগুলোকে আমরা সঠিক বলছি অথবা তাদের কোনো ধরনের সমস্যাকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। মাহাদি হাসান মাহিন বলছেন, তৃণমূলে এই ধরনের বক্তব্য আসা দরকার। অবশ্যই প্রিয় ভাই, আমরা এই ধরনের বক্তব্য তৃণমূলে অবশ্যই দেওয়ার চেষ্টা করি এবং করব। আবু সাইদ লিখছেন, মোহাম্মদ আবু সাইদ লিখছেন যে জমিয়তকে আমাদের কর্মীরা সবসময় গালিগালাজ করে। প্রিয় ভাই, প্রথম বিষয় হচ্ছে যে আপনি যদি জমিয়তের কর্মী হয়ে থাকেন তাহলে আপনারা কি করেন সেটা একটু দেখা দরকার আছে। গালাগাল যেই করুক, যখনই করুক, কারোটাই গ্রহণযোগ্য নয় এবং কারোটা কি আমরা মানতে রাজি নই। অতএব গালাগাল যেই করুক, যখনই করুক, সবারটাই পরিত্যাজ্য। সবাই গালাগাল নামক এই ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। সুতরাং গালাগালি বিভিন্ন জনই করে, ট্যাগ অনেকেই দেয়। আমরাও তো ফেসবুক চালাই এবং ফেসবুকে আমাদেরকে এসে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করে তাদের প্রোফাইলে আমরাও যাই। অতএব এটা বলা মনে হয় একটু জটিল হবে যে অমুক দলের লোকজনই শুধু কথা বলে, বাকিরা করে না। তো আমি বলবো এটা একটা অপরাধ, যেই করুক অপরাধ, ব্যাস। গুলশান আহমদ, মোবাইল টেকনিশিয়ান, তাহলে হেফাজতের আলেমরা জামাতকে বিএনপি থেকে ইমানদার চলে গেল। আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসেছে। আচ্ছা, লিখেছেন শরীফুল ইসলাম ভাই, প্রিয় শেখ জোনাদ আল হাবিব সাহেব যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মিথ্যাচার করেছে তার কেন দলীয়ভাবে প্রতিবাদ করে নাই কেন? শরীফুল ইসলাম ভাই, প্রথম বিষয় হচ্ছে আসলে দেখেন, এই মুহূর্তে আমরা চাচ্ছি যে বৃহৎ ইসলামী দলগুলোর মাঝে একটা ঐক্য তৈরি হওয়া, পারস্পরিক সম্পর্ক তৈরি হওয়া কাছাকাছি। সেক্ষেত্রে তার যে বক্তব্য হাত পাখা দিয়ে বাতাস করা হয়েছে, এটা যদি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বুঝিয়ে থাকেন তাহলে তো অবশ্যই আমরা একটা লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। এর কোনো তথ্যগত প্রামাণ্যতা নেই, বাস্তবতা নেই, এটা সুস্পষ্ট ওনার মন গড়া কথাবার্তা। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেখুন আসলে আমাদের অনেকের মাথায় আমি জানি না আসলে ঠিক কি ঘুরপাক খায়, একটা রাজনৈতিক দল অপর একটা রাজনৈতিক দলকে সহযোগিতা করা কিংবা অপর একটা রাজনৈতিক দলকে তাদের হাওয়া দেওয়া বলতে যেটাকে বোঝানো হয়। দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখন কোথাও আওয়ামী লীগ থেকে কোনো আর্থিক সহযোগিতা নিয়েছে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন? অবশ্যই পারবেন না। নাম্বার 2, বিগত 17 বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কোনো একটা বৈঠক করেছে
এই ইস্যু নিয়ে যে আমাদেরকে আসন দিতে হবে বা আসনে ছাড়াছাড়ি এই ধরনের ইস্যু নিয়ে কেউ দেখাতে পারবে না। এগুলো হচ্ছে নিছক কিছু আন্দাজে কথাবার্তা, কিছু ধারণা প্রসূত কথাবার্তা এবং নিছক কিছু প্রপাগান্ডা এবং মিথ্যাচার, যেটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যারা এগুলো করছেন, আমরা দোয়া করব যে তারা তাদের ভুলগুলো বুঝতে পারবেন এবং আল্লাহ পাকের কাছে তারা ক্ষমা চেয়ে নেবেন। বাস, আসলে এর চেয়ে বেশি কিছু আমাদের এখানে বলার নাই। শাহ লিখছেন আকম ও মাসুম মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাপীর, চরমনায় হুজুরের নীতি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্য দেওয়া ঠিক হচ্ছে না, এর ফলে ভাই প্রশ্ন করতে বলেছি। আচ্ছা, জাতিসংঘের অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি না রাখা কে কিভাবে দেখছেন প্রিয় ভাই? এটা অত্যন্ত বৈষম্য হয়েছে এবং আমরা মনে করি মূলত ইসলামী রাজনৈতিক শক্তিকে এবং প্রকৃত অর্থে যারা ইসলামকে ধারণ করে সেটাকে দমিয়ে রাখার জন্যই মূলত এই কাজটা করা হয়েছে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই বিভিন্ন তৎপরতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে এড়িয়ে চলার চেষ্টা করেন এবং বিভিন্ন মিডিয়াগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশকে বরাবরই গুরুত্বহীনতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন, যেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। মোহাম্মদ জিহাদুল ইসলাম, বলা হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো লোকদের কথা, যাদের একজনের কপালে নামাজের দাগ ছিল, তাদেরকে পীর সাহেব হুজুর জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের কপালে তো নামাজের দাগ, বাকি কথা তো তাদের নিয়েই। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন প্লিজ। অনেকে এডিট করা ভিডিও দেখে এসব নিয়ে সমালোচনা করছে। মোহাম্মদ জিহাদুল ইসলাম, দেখুন বাকি কথাগুলো সেখানে আছে। হুজুর স্পষ্ট করে বলেছেন যে আমাদের সে আলোচনার বিষয়টা ছিল তারা আমাদেরকে আসন দিতে চেয়েছে, বিরোধী দল বানাতে চেয়েছে। আমরা সেক্ষেত্রে সেই প্রস্তাবে আমরা গ্রহণ করিনি, আমরা সেটিকে মেনে নিনি, সহজ, শেষ হয়ে গেল। কিন্তু এখন কেউ যদি এডিট করা বিষয়ে সেটাকে নিয়ে সামনে অগ্রসর হয়, এটা নিয়ে কথা বলে, তাহলে তাদের তো আর কিছু করার থাকে না। অবশ্য পরবর্তী সময়ে আপনারা নিশ্চয়ই জানেন যে কালবেলা পত্রিকা ক্ষমা চেয়েছে এবং তারা তাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছে যে আসলে এটা আমাদের ভুল ছিল। তাহলে পত্রিকা ভুল স্বীকার করার পরে এবং ওই বক্তব্যে স্পষ্ট বিষয়গুলো থাকার পরও যদি কেউ এটা নিয়ে প্রপাগান্ডা করে, তাহলে তো তার বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ছাড়া আসলে আমাদের কোনো উপায় থাকে না। সজীব ইসলাম লিখেছেন, কিছুদিন আগে পিয়ার পদ্ধতি নিয়ে আপনার একটা বক্তব্য দেখেছি। হ্যাঁ, চলে গেল। আচ্ছা, মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরে লিখছেন, ফরিদউদ্দিন মাসুদ সাহেবের ব্যাপারে কিছু বলুন। দেখুন ভাই, ফরিদউদ্দিন মাসুদ সাহেব একজন বিজ্ঞ আলেম দ্বীন, দিনী লাইনে ওনার প্রচুর খেদমত রয়েছে, পাশাপাশি ওনার কিছু ত্রুটি এবং বিচ্যুতিও রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে একজন মান্যবর আলেম হিসেবে ওনার কাছ থেকে যেগুলো ভালো, কল্যাণকর, সেগুলো আমরা গ্রহণ করব, আর যে সমস্ত বিষয়গুলো সমস্যাজনিত সে সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলবো। যারা সমালোচনার উপযুক্ত, সমালোচনা করার উপযুক্ত, তারা সমালোচনা করে সেই বিষয়গুলোকে সংশোধনের চেষ্টা করা, বাস এতটুকু আমাদের দায়িত্ব। এর বাহিরে আমাদের কোনো দায়িত্ব নেই। আচ্ছা, সাজিব ইসলাম লিখেছেন যে পিয়ার নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন, পুনরায় বক্তব্যটা আপলোড করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি সেটা আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মোহাম্মদ নাসির উদ্দিন লিখছেন, আসসালামু আলাইকুম, বর্তমান সময়ে কিছু কিছু ইসলামিক দল হওয়ার জন্য কাজ করতেছে, আর কিছু ইসলামের নামধারে বিভিন্ন দল চলে গেল। বিভিন্ন দলের সমস্যা, প্রিভারে কিছু মনে করবেন না, আপনারা তো অনেকেই কমেন্ট করছেন, আসলে কমেন্টটা আমি পড়ার আগেই চলে যাচ্ছে বেশি কমেন্ট হওয়ার কারণে। যাই হোক, তো আমি চেষ্টা করছি প্রতিটা কমেন্টকে ধরে তারপরে এ করার জন্য। আচ্ছা, যুক্ত হচ্ছেন মোহাম্মদ শাহাদাত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশে নিজস্ব কোনো শক্তিশালী মিডিয়া নেই কেন? মোহাম্মদ শাহাদাত হোসাইন, প্রথম বিষয় হচ্ছে নেই, বাকি হচ্ছে একটা মিডিয়া তৈরি করার জন্য যে পরিমাণ আর্থিক সহযোগ শক্তি প্রয়োজন, জনশক্তি প্রয়োজন, দক্ষ জনশক্তি প্রয়োজন, আপনি কি মনে করেন যে সেই দক্ষ জনশক্তি এখনো পর্যন্ত তৈরি হয়েছে কিনা? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হওয়া এবং পরিচালিত হওয়ার জন্য অধিকাংশ মিডিয়াই নির্ভর করে বিভিন্ন কোম্পানির উপর, তাদের অ্যাডের উপর। আপনি জানেন যে বিভিন্ন অ্যাডের সমস্যা রয়েছে। এছাড়া আসলে একটা সংবাদ মাধ্যম তৈরি করার জন্য আমাদের চেষ্টা রয়েছে এবং মোহতারাম আমির সহ সকলের প্রচেষ্টা রয়েছে। বাকি এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি একটু ছোট্ট করে এখানে যারা আমাদের যুক্ত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অপরাপর যত ইসলামী রাজনৈতিক দল ভাইরা আছেন, সবাইকেই বলবো
সেটা হচ্ছে আমাদের নিজস্ব মিডিয়া নেই, এই একটা ভাবনার জায়গা থেকে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে হতাশ হয়ে বসে থাকি। দেখুন, এই যে আমার সামনে মোবাইলটা আছে, এটা একটা মিডিয়া। আমি একা বসে আছি এখানে, কিন্তু আপনারা আমার সাথে 312 জন এই মুহূর্তে যুক্ত আছেন। আবার আমার এই ভিডিওটা যখন শেয়ার হবে, তখন বহু ভিডিও এমন হয়েছে যে একদিনে 1 লক্ষ পরিমাণ ভিউ হয়েছে। তার মানে কি, আমার এই বক্তব্যটা কিন্তু 1 লক্ষ মানুষের কাছে পৌঁছায়। আপনি দেখবেন জাতীয় কোনো গণমাধ্যমের কোনো ভিডিও এই পরিমাণ ভিউ হচ্ছে না, যে পরিমাণ ভিউ, যে পরিমাণ ভাইরাল আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে হচ্ছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে একজন মিডিয়া কর্মী। বিভিন্ন টেলিভিশনে আমি বিভিন্ন সময় আলোচনা করেছি, নিউজ 24, চ্যানেল আই, ডিবিসি নিউজ, তারপরে হচ্ছে কালের কণ্ঠ, এরকম অনেকগুলো আমি টেলিভিশনে প্রোগ্রাম করেছি। বহু বিষয় এমনও হয়েছে যে আমি আমার সেই প্রোগ্রামটা দেখতে, কারণ আমার টেলিভিশন নাই। তো বাংলাদেশের সব ঘরে টেলিভিশন নাই, কিন্তু সব ঘরে মোবাইল আছে। এই বিষয়টা আমাদের গুরুত্বের সাথে নেওয়া উচিত। এবং মানুষ প্রচুর পরিমাণ সময়, আমরাও আপনারাও অনেকেই আমরা প্রচুর পরিমাণ সময় মোবাইলে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি। আজকে দেখেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন, তাদেরকে নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমিও ব্যক্তিগতভাবে খুব বেশি পছন্দ করি তাদেরকে, এমন নয়, কিন্তু দেখেন বিভিন্ন ইস্যুতে প্রচুর মানুষ তাদেরকে শোনে। তো তারা তো কোনো জাতীয় মিডিয়া বক্তব্য দিচ্ছে না। হ্যাঁ, জাতীয় মিডিয়ার বক্তব্য, জাতীয় মিডিয়ার গুরুত্ব আপন জায়গায় রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমাদের জাতীয় মিডিয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি বসে থাকবো? বসে থাকবো না। বরং আমাদের উচিত আমরা কাজ করব, এবং আমরা এটা নিয়ে আমরা এগিয়ে যাওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর প্রিয় ভাই, ভালো থাকবেন। যুক্ত হয়েছেন সাকিবুর রহমান তানভীর। যখন বাংলার ঘরে ঘরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী থাকবে, তখন কতটুকু নীতি আদর্শ ধারণ করে রাজনীতি করতে পারবে? তখন কি কর্মীগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে? সাকিবুর রহমান তানভীর, দেখুন, আসলে আপনি যদি নীতি আদর্শের উপরে চলার চেষ্টা করেন এবং নীতি আদর্শটাকে আপনি সামনে অগ্রসর করেন, আপনার আমার দায়িত্ব হচ্ছে আমি আমার নীতি আদর্শকে সামনে রেখে অগ্রসর হওয়া। এখন আমার কর্মীরা কতটুকু পর্যন্ত ঠিক থাকবে কি থাকবে না, সেটা নির্ভর করছে তাদের ব্যক্তিগত জীবনের উপর। আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী নেতা সংখ্যা তো ভাই কম নয়। আলহামদুলিল্লাহ, প্রচুর মানুষ এখানে যুক্ত হয়েছেন। তো উল্লেখযোগ্য সংখ্যক আমরা পাচ্ছি যাদের মধ্যে আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে এবং তারা দিনের উপর উঠে এসেছে, তাই না? তো সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন নীতি আদর্শের উপরে মৌলিক জায়গায় থাকবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ তখন অন্যান্যরা যতই বারুক ইনশাআল্লাহ সেটা তাদের ব্যাপকভাবে তাদের নীতি আদর্শের উপরে তারা থাকতে পারবে, এটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। ইসলাম আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে কোনো ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে না কেন, লিখেছেন তরিকুল ইসলাম তারিক। প্রিয় ভাই, অত্যন্ত সময়োপযোগী প্রশ্ন। অবশ্যই একটা ব্যাংক প্রতিষ্ঠা করা উচিত। মিডিয়া বিষয় আর ব্যাংক বিষয় আমার একই বক্তব্য, সেটা হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করার জন্য যে আর্থিক সহযোগিতার প্রয়োজন, দক্ষ জনশক্তি প্রয়োজন, এবং পদ্ধতিগত যে সমস্ত ক্লিয়ারেন্স আসলে প্রয়োজন, আমাদের দেশে এখনো পর্যন্ত সেই পরিবেশটা তৈরি হয়নি। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা তো অবশ্যই আছে, চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, আমরাও আছি সাথে। বাকি দোয়া করেন যেন সুন্দর পরিবেশ আমরা সেটা করতে পারি ইনশাআল্লাহ। মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী বলছেন, জামাতের সাথে সমঝোতা হলে সুন্নিদের সাথে সমঝোতা হতে সমস্যা কি? প্রিয় রিয়াজুল ইসলাম বিক্রমপুরী, এবারের সমঝোতায় সুন্নি, শিয়া, জামাত, আহলে হাদিস, আহলে কোরআন কোনো শব্দ বলা হয়নি। সেখানে বলা হচ্ছে ইসলাম, দেশ এবং মানবতাকে সামনে রেখে আমাদের সমচিন্তার যারা হবেন তাদেরকে সামনে নিয়ে সমঝোতা হওয়া। এখন যদি সুন্নি ভাইয়েরা সমঝোতা করতে চায় নির্বাচনী জায়গা থেকে করবে। দেখুন, যেখানে এনসিপির সাথে, এনসিপি তো কোনো ইসলামী রাজনৈতিক দল নয় এবং তাদের কার্যক্রম, তৎপরতা, চিন্তা চেতনা কোনোটা ইসলামিক না, তাই না? তো তাদের সাথেও তো সমঝোতার আলাপ হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সাথে চেষ্টা করা হচ্ছে, এবি পার্টির সাথে চেষ্টা করা হচ্ছে। আসলে আমাদের প্রশ্নের জায়গাটা শুধু জামাত পর্যন্ত থেকে যাচ্ছে, এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এত পরিমাণ প্রোপাগান্ডা এবং এত পরিমাণ প্রশ্ন এখানে দাঁড় করানো হয়, এবং এই দাঁড়কারীরা অধিকাংশই আসলে না জেনে না বুঝে, বাস্তবতা তাদের সামনে নাই, তারাই মূলত আসলে এই সমস্ত বিষয়গুলো ঘটানোর চেষ্টা করে। দেখেন, আমাদের শ্রদ্ধেয় ইবনে শেখুল হাদিস চরমোনাই ময়দানে যে বক্তব্যটা দিয়েছিলেন, আমি মনে করি 2024-এর পরবর্তী রাজনীতিতে ইসলামপন্থীদের জন্য তাদের পথ পন্থা কি হবে, পদ্ধতি কি হবে, বক্তব্যটা ছিল সবচেয়ে সুন্দর এবং
আমরা সবাই মিলে যদি এই বক্তব্যের উপরে থেকে অগ্রসর হতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে চমৎকার হবে। দেখুন, তিনি চরমোনাই মাঠে স্পষ্ট করে বলেছেন, আমরা যারা ওলামায়ে দেওবন্দের আওতাভুক্ত যে দলগুলো আছে, আমরা সবাই মিলে আগে একটা জায়গায় আসব। একটা জায়গায় আসার পরে আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন দিকে আমরা সমঝোতা করার চেষ্টা করব। সেটা সুন্নিদের সাথে হতে পারে, জামাতের সাথে হতে পারে, আরো দলগুলোর সাথে হতে পারে, এবং সেটা রাজনৈতিক সমঝোতা, নির্বাচনকালীন রাজনৈতিক সমঝোতা। এতটুকু শব্দ স্পষ্ট করে বলার পরেও যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্ণনা ইসলামী দলগুলো জামাতের সাথে একীভূত হয়ে গেছে, জামাতকে প্রমোট করছে, এ ধরনের অভিযোগ আরোপ করছেন, তো ওনাদের জন্য আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নাই। খুবই আফসোসের সাথে বলতে হচ্ছে। দেখুন, 2001 থেকে নিয়ে শুরু করে 2024 এই লম্বা সময়, অর্থাৎ আওয়ামী লীগ পতনের আগ পর্যন্ত যে নির্বাচন 4 দলীয় জোট ছিল, এই জোটের আওতাভুক্ত কেউ জামাত নিয়ে প্রশ্ন করার আসলে নীতিগত কোনো অধিকার রাখেন না। কারণ ওনারা যেখানে রাজনৈতিক জোট করে একাধিকবার তাদের সাথে নির্বাচন করেছেন, খুব স্বাভাবিক বিষয়, তাদের বিভিন্ন ভিডিওস এবং বিভিন্ন ধরনের বক্তব্যগুলো আমাদের সামনে আছে। তো আমরা সেগুলো বলছি না, বলবো না, কিন্তু তারা যদি একের পর এক আমাদের উপরে আঘাত আরোপ করার চেষ্টা করেন এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে, তখন আমরা অবশ্যই সেই বক্তব্যগুলো সামনে আনতে বাধ্য হব, আমাদের অবস্থানকে ক্লিয়ার করার জন্য। দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামীর বিভিন্ন যেই ত্রুটি বিচ্ছুতিগুলো রয়েছে, বিশেষ করে মরহুমের, এগুলো নিয়ে কঠোর বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো কেউ দেয়নি। আমরা কাজ করেছি মদুদি মরহুমের বিভিন্ন বক্তব্য নিয়ে। এ নিয়ে আজকে যারা বিরোধিতা করছে, এদের লোকদের কি পরিমাণ গালাগাল খেতে হয়েছে, এটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি। অতএব সমস্যার জায়গায় রেখে দেশের স্বার্থে, দশের স্বার্থে এবং মানবতার স্বার্থে মূলত নির্বাচনী সমঝোতার এই আলাপ সামনে এসেছে এবং এই আলাপ নিয়ে সামনে অগ্রসর হওয়া হচ্ছে, এর চেয়ে বেশি কিছু না। এটাকে যারা একদম ধর্মীয় ঐক্য শিরোনাম দিয়ে, কারোর সাথে ইসলামী ঐক্য করা যাবে না, ধর্মীয় ঐক্য করা যাবে না, রাজনৈতিক ঐক্যের কথাই বলা হচ্ছে, ধর্মীয় ঐক্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী হয়ে যায়নি, জামাত ইসলামী ইসলামী আন্দোলন হয়ে যায়নি। আর সবচেয়ে বড় কথা হলো, আসলে এই পর্যন্ত তো জামাতের সাথে বৈঠকই হয়নি। একটা আলাপ চলছে এবং পিআর নিয়ে সমচিন্তার হওয়ার কারণে স্টেজ ভাগাভাগি হচ্ছে, অথবা কাছাকাছি চিন্তার হওয়ার কারণে বিভিন্ন সময় বক্তব্যে বয়ানে কাছাকাছি আসা হচ্ছে। কিন্তু এর মানে তো এই না যে সবকিছু হয়ে গিয়েছে। যারা এটাকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করা উচিত যে আসলে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা যে ওনাদের সাথে বৈঠক হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু হওয়ার পরে বক্তব্য দিবেন। কিন্তু এর আগে এটাকে নিয়ে মাঠ গরম করা, এটাকে নিয়ে কোন একটা দলকে, দলের সাথে সংশ্লিষ্ট লোকদেরকে বিভিন্ন রকম প্রশ্ন ইত্যাদি করতে থাকে, এটা দুঃখজনক। আমরা আশা করব যে এই বিষয়টা আপনারা পুনরায় ভেবে দেখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। অনেকে যুক্ত হচ্ছেন। মোহাম্মদ, আচ্ছা, এনায়েতুল্লাহ আব্বাসী, আবু সালেহ মৌসা এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে কিছু বলুন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নিয়ে কি বলবো, ঠিক স্পেসিফিক কোন বিষয়ের উপরে বলবো সেটা বলুন। প্রথম বিষয় হচ্ছে, উনি ওনার জায়গায় আছেন, আমরা আমাদের জায়গায় রয়েছি। ওনাকে নিয়ে কি আলোচনা করবো? আপনি নির্দিষ্ট একটা পয়েন্ট বললে আমি সেটার উপর আলোচনা করতে পারি, না হয়তো ওনাকে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আচ্ছা, মুজাহিদ মল্লিক লিখেছেন, মোহতারাম আমার কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ, অনেক প্রশ্ন করেছেন মুজাহিদ মল্লিক। চলে গেল, দুঃখিত আমি। আসলে এই পরিমাণ প্রশ্ন যে জামাত ইসলামীর সাথে আকীদা সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে কিনা, প্রিয় ভাই, আগেও বলেছি এটা রাজনৈতিক ঐক্য। অতএব রাজনৈতিক ঐক্যের বিষয় নিয়ে এখানে ভিন্ন কোনো আলোচনা হয়েছে কিনা, আলোচনারই কোনো প্রয়োজন নাই। 2001 সালে যখন ওদের সাথে আমাদের বিভিন্ন দলগুলো নির্বাচনে জোট করেছিল, তখন তাদের সাথে আকীদা নিয়ে আলোচনা করেছিল কিনা সেটাকে ক্লিয়ার হন। তখনকার যেমন নির্বাচনে জোট হয়েছে, এখনো সমঝোতা হচ্ছে, বাস, সহজ কথা। আচ্ছা, আবু হুরায়রা হানাফি বলছেন পিয়ার পদ্ধতি নাকি শরীয়ত বিরোধী, এই ব্যাপারে কিছু বলুন। পিয়ার পদ্ধতি শরীয়ত বিরোধী হলো তো প্রচলিত পদ্ধতিটা কি শরীয়ত সম্মত? প্রথম বিষয় হচ্ছে যে আসলে
এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ ওনারা মাঝে মধ্যে এমন এমন হাস্যকর কথা বলেন। এটা ঠিক কি কারণে শরীয়ত বিরোধী হলো? শরীয়ত বিরোধী হওয়ার পেছনে কারণ কি? পিয়ার পদ্ধতি, একটা মানুষ ভোট দিয়ে রায় দিবে একটা আদর্শের উপরে, একটা দলকে ইয়ে করে, সেই আদর্শ যারা ধারণ করবে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণে ভোট যাবে। তা আসলে এটিগুলো হচ্ছে কিছু আন্দাজে কথা। প্রচলিত পদ্ধতির যে ভোটাভুটি হচ্ছে সেটার বৈধতা মানে কিভাবে দিবেন যারা পিয়ার পদ্ধতিকে না যায় বলছেন? প্রিয় শেখ, এখন পর্যন্ত ইসলামী দলগুলোর সাথে লিখেছেন সিরাজুল ইসলাম বাগেরহাট, জামাতের কোনো ঐক্যের বিষয়, জামাতের কোনো দ্বিমুখিতা দেখছেন কিনা? দেখুন ভাই, আমরা তো আগেও বলেছি, এখনো পর্যন্ত জামাতের সাথে এ নিয়ে বৈঠকই হয়নি। বৈঠক হওয়ার পরে দেখা যাবে যে দ্বিমুখিতা, সবাই সবার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তো আগে কাজগুলো হোক, তারপরে এ নিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। মাসুম বিল্লাহ, তৃণমূলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের কর্মীদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে, এই বিষয়ে কিছু বলেন। অভিযোগ হলো ভোট যে প্রার্থীকে দিলাম তাকে প্রার্থিতা না দিয়ে অন্য আরেকজনকে ঘোষণা দেওয়া। মাসুম বিল্লাহ, এটা কেন্দ্রের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয়ভাবে যারা এটা কাজ করেন তারা জানেন তারা কিভাবে। এমনটা হওয়ার কথা নয় যে আপনি যাকে ভোট দিয়েছেন, বরং আমরা একাধিক জায়গায় চেষ্টা করেছি যে যোগ্য প্রার্থী রয়েছে, তারপরেও তৃণমূল কর্মীরা যাকে দিয়েছে তার চেয়ে উপযুক্ত প্রার্থী রয়েছে, তাকে দেওয়ার ব্যাপারে চেষ্টা করা হলো। কেন্দ্র এটাই বলেছেন, আমরা তৃণমূলের মতামতকে মূল্যায়ন করব। জি, মোহাম্মদ হারুনুর রশিদ লিখছে, ইস্তেমা দল বাংলাদেশ স্বৈরাচার বিরোধী আন্দোলন অন্যতম স্টেক হোল্ডার, তা সত্ত্বেও একদল তাদেরকে স্বৈরাচারী সঙ্গী হিসেবে প্রকাশ করে থাকে। এদের প্রোপাগান্ডার বিরুদ্ধে ইস্তেমা দল বাংলাদেশ কেন পদক্ষেপ নিচ্ছে না জানতে চাচ্ছি। প্রিয় ভাই, কি ধরনের পদক্ষেপ নিলে আপনি সন্তুষ্ট হবেন হারুনুর রশিদ ভাই? প্রথম বিষয় হচ্ছে, প্রতিবাদ তো জানানো হচ্ছে, তাদের অভিযোগগুলো জবাব দেওয়া হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে তাদেরকে ব্যক্তিগতভাবে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। অনলাইনে অফলাইনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। সাদ বিন আব্দুল্লাহ লিখছেন, ইসলাম আন্দোলন একটি গণতান্ত্রিক দল, এটা নিয়ে মোটেও খেলাফত ইসলামী ইমারত রাষ্ট্র কায়েম হবে না, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করলে ভালো হবে। প্রিয় ভাই, ইসলাম আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে প্রচলিত যতগুলো মিথ্যাচার প্রোপাগান্ডা অভিযোগ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় প্রোপাগান্ডা হচ্ছে এটা। তো এর চেয়ে বড় প্রোপাগান্ডা আর কিছু আছে বলে আমার জানা নেই। তো যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা সহ আপনি যে কোনো রাজনৈতিক দলকে মূল্যায়নের ক্ষেত্রে সে দলের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, কর্মপন্থা, সেটার উপর আপনি নির্ভর করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই বলে যে আমরা ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি যদি জোর করে বলেন তারা চায় না, তাহলে এটা আপনি বললেন বটে, কিন্তু এটার কোনো বাস্তবতা নাই। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছেন, আরো অনেক প্রশ্ন। যাই হোক, আমরা সর্বোচ্চ 5 মিনিট সময় আপনাদের সাথে থাকবো। যারা যুক্ত ছিলেন, আজহারুল ইসলাম নবাবগঞ্জি ভাই দোয়া দিয়েছেন, আমিও দোয়া করি। মোহাম্মদ শাহিন, খালেদ সাইফুল্লাহ হাবিবি, বিএনপির সমস্ত অভিযোগের জব চাই। প্রিয় ভাই, বিএনপির জব মানে অভিযোগ তো একটাই মোটা দাগে, সেটা হচ্ছে যে হাত পাখা বাতাস দিয়েছে গত 16 বছর 17 বছর, যেটা পৃথিবীর মানে নোবেল পাওয়ার যোগ্য মিথ্যা কথা। মানে মিথ্যায় যদি নোবেল দেওয়া যায়, তাহলে এটা হচ্ছে 17 বছর হাত পাখা আওয়ামী লীগকে বাতাস দিয়েছে। তো এর চেয়েও বড় মিথ্যা কথা আর কিচ্ছু হতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন যে অন্তত পক্ষে 24-এর এই গণবিপ্লব, বলা যায় যে বিপ্লব যাদের মাধ্যমে হয়েছে, এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, তাদের বিভিন্ন সভা সমাবেশ বন্ধ করে দেয়। এর কিছুর পরও যদি কোনো যে সমস্ত, আসলে আমি মনে করি যে বিএনপির এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে তাদের যদি আসলে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আরো সুন্দর, আরো গ্রহণযোগ্য রাজনৈতিক বক্তব্য সামনে নিয়ে আসা উচিত। এখন যেগুলো বলছে এগুলো নিছক প্রোপাগান্ডা, এগুলোর কোনো আসলে বাস্তবতা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন অনুযোগ এবং বিভিন্ন মিথ্যাচার প্রোপাগান্ডা মাঠে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অভিযোগ হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 17 বছর
আওয়ামী লীগকে বাতাস দিয়েছে, পাখার হাওয়া দিয়েছে। তো এটার জন্য তারা যে কথাটা মোটা দাগে বলে সেটা হচ্ছে জাতীয় নির্বাচনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা স্পষ্ট করে বলছি, বিগত জাতীয় নির্বাচনগুলো যেগুলো ফেসিবাদের আমলে হয়েছে 14, 18, 24, ইসলামী আন্দোলন বাংলাদেশ 14, 24 অংশগ্রহণ করেনি। 18তে অংশগ্রহণ করেছে, দুপুরের আগেই বর্জন করে চলে এসেছে। বাট বিএনপি এই 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের বিএনপি এবং বিএনপি জোট, সেখানে জামাতও ছিল, তো তারা তাদের লোকদেরকে তখন তারা সংসদে পাঠিয়েছে, মূলত এর মাধ্যমেই বৈধতা দিয়েছে। অতএব আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার কোনো অভিযোগ যদি আনা হয় কোনো নির্বাচনকে কেন্দ্র করে, সেটা ছিল 18, আর সেটা মূলত বিএনপি করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। 14, 24 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি। 18তে করলেও 12টার আগেই ভোট বর্জন করেছে। বিএনপি তাদের লোকদেরকে সংসদ পর্যন্ত পাঠিয়ে সেই বলা যায় যে ওই সময়ের যে ভোট এবং ওই সংসদ, সেটাকে তারা বৈধতা দিয়েছে। নাম্বার 2 হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাত ইসলামীকে মিলিয়ে আমাদের কোনো ইসলামী রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানোর চেষ্টা করে থাকেন। আমরা স্পষ্ট করেই বলছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই প্রত্যাশা করে যে ভারত বিরোধী এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী যারা আছেন, তাদের বিপরীতে যারা আছেন, ইসলাম, দেশ, মানবতা, এই জিনিসগুলোকে সামনে রেখেই কাজ করা। এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপন্থা সেটা হচ্ছে তারা প্রথমত নিজেদের সমমনা ইসলামী দলগুলোকে কাছাকাছি আনার চেষ্টা করছে, তারপরে হচ্ছে ধীরে ধীরে অন্যান্য দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাকে যারা জামাত ইসলামীর সাথে একীভূত হওয়া, জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করা কিংবা জামাত ইসলামীকে সামনে এগিয়ে দেওয়া সব বিভিন্ন অভিযোগ করছেন, যাদের একটা বড় অংশ বিগত 4 দলীয় জোটের সময়ে জামাত ইসলামীর সাথে জোটে ছিলেন, তারাও রয়েছেন। আমরা মনে করি এটা তাদের দ্বিচারিতা, দ্বিমুখিতা। নিজেরা দীর্ঘ সময় পর্যন্ত যেই দলটির সাথে জোট করেছেন, সেই দলটির সাথে যখন সমঝোতা আলোচনা হচ্ছে, দেখুন একটা বিষয় পরিষ্কার হয়ে নেওয়া জরুরি, যেটা অনেকে বোঝে না, সেটা হচ্ছে এখন কিন্তু জোটের কোনো আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে নির্বাচনী সমঝোতা। অর্থাৎ ধরুন আমি যেখানে আছি, এটা যে আসন, এই আসনে অর্থাৎ বিএনপির বিপরীতে এই দলগুলোতে একজন প্রার্থী দিবে, একাধিক প্রার্থী দিবে না। এখন এটাকে আপনি জোট হিসেবে কিভাবে দেখেন, বা এটাকে কোনো দলকে এগিয়ে নেওয়ার বিষয়টা কিভাবে দেখেন, সেটা আসলে আমাদের কাছে বোধগম্য নয়। তো যাই হোক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আমরা বিভিন্ন সময়ে সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে আরোপিত বিভিন্ন অভিযোগগুলোর জবাব নিয়ে আবারও আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা রাখি। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।